এই মেয়ে, তোমার নেতা সাহেব তোমাকে নিচে আসতে দিল? কিছু বললো না? উনি ঘুমিয়ে পড়েছে আপু। আমি সুযোগ বুঝে আস্তে আস্তে নেমে এসেছি। যদি ঘুম ভেঙে উঠে দেখে তুমি পড়া বাদ দিয়ে এখনই মেহেদি লাগাতে বসেছো, তাহলে কিন্তু বকবে। শেহরিন মেহেদি দেওয়ার দিকে গাঢ় মনোযোগ দিয়ে বলে। শুক্র শনি দুদিন ছুটি আছে আপু, হয়ে যাবে। ইস, পরীক্ষাগুলো তাড়াতাড়ি শেষ হলেই পারতো। ভালো লাগছে না আর দিতে। হাই হাই, মেয়ে বলে কি? ভাবি, তুমি তো দেখছি বকা খাওয়াবা আমাদের। ভাইয়া তোমার কথা শুনে নিশ্চিত বলবে আমরা উস্কিয়ে দিয়েছি তোমাকে। আরে না না না, তোমার ভাইয়াকে আমি ম্যানেজ করে নিতে পারবো। তানিশা হাত হতে দৃষ্টি সরিয়ে সানজির সাথে দৃষ্টি মেলায়, অতঃপর দুজন একসাথে রসিয়ে রসিয়ে বলে ওঠে। ও আচ্ছা, তাই না? ম্যাডাম দেখছি তার নেতা সাহেবকে সামলাতে বেশ দক্ষ হয়ে গিয়েছে। ভালো ভালো। আপু, না না, ঠিকই আছে। শান্নি তো কয়েকদিন পর তার বউয়ের আঁচলে ঘুরঘুর করবে, দেখিস শান্তি। ভাবি যান, আমাদেরও একটু স্বামী আঁচলে বাঁধার ট্রিক্স শিখিয়ে দিন। আমরা আগ্রহী ভাবিজান, প্লিজ শিখিয়ে দিন না। শেহরিন সবার মজা নেওয়া দেখে চাপা শ্বাস ফেলে বলে। তোমরা ভালো হবা না আপু, বুঝেছি। শুধু শুধু আমার নেতা সাহেবকে পচানি দাও তোমরা। ওরে শান্তি, একটু শেখ তোর ভাবিজানের থেকে কিভাবে বরের হয়ে কথা বলতে হয়। শেখ শেখ। অবাক হয়ে যাচ্ছি স্বামী প্রীতি দেখে। তোমরা কি করছো এখানে? হালকা লাল রঙের বিড়াল প্যান্ট সঙ্গে হাতে তার বিখ্যাত ওয়াটার পট, পানি খেতে খেতে সামনে গেঞ্জি অর্ধেক ভিজে উঠেছে। সবাইকে ডিঙ্গিয়ে মধ্য প্রান্তে এসে দাঁড়ায় তাসিন। শেহরিনের হাতের দিকে নজর বুলিয়ে বলে। ইয়ো পানি, এটা কি দিচ্ছ তুমি হাতে? এটা মেহেদি বাবা। কি হয় এটা দিলে? হাতে সুন্দর রং হয়। এই বেবি মানকি, তোর মামনি কোথায়? মামনি ওপরে, পুপিমনিও। তুমিও দিয়েছো? সানজি তাসিনকে কাছে আসার ইশারা করে। সবার পা মারিয়ে সে ফুপুমনির থেকে একটা মিষ্টি চুমুক গালে নিয়ে বলে। মামনি, এটা আমি দিব। না না, আপনার দিতে হবে না। আপনার মামনিকে ডেকে আনুন, মামনি দিবে। না, ইয়ো পানি দিচ্ছে, আমিও দিব। আপু, তাসিনকে একটু দিতে দাও। বাচ্চা, বেবি মানকিতে তো চেনো না। গত রাত, সরি, চাঁদ রাতে ভাবি ওকে হাতে একটা গোল বৃত্ত এঁকে দিয়েছিল। মানকিটা বলে, ওহো এটা তো চিলি সস মামনি, একটু খাই। এটা বলতে বলতে হাতে চেটেছিল। সানজির কথা শেষ হতে না হতেই সবাই একযোগে জোর গলায় হেসে ওঠে। যারা তাসিনের গাল টেনে ধরে বলে। আসলে একটা বেবি মানিক তুই, মেহেদিকে চিলি সসের মতো লাগে। ওকে বল, কেমন খেতে লাগে? এই বাচ্চা, চিলি সস কেমন লেগেছিল রে? তাসিন ঠোঁট মুখ চোখা করে রাগি রাগি ভাব এনে বলে। তুমি খেয়ে দেখো কেমন লাগে। আমরা এসব খাই না। পুপিমনি, আমি দিব। আপু প্লিজ দিতে দাও। সানজি দীর্ঘশ্বাস ফেলে মেহেদি আর্টিস্টকে ইশারায় একটা কিছু আঁকিয়ে দিতে বলে। শেহরিন জায়গা করে দিতেই বেবি মানকি এসে বসে তার কাছে। ফর্সা ভেজা তালুতে একটা বড় করে সূর্য আঁকিয়ে দেওয়া হয় কোনো মতে। এটা শুকানো না পর্যন্ত নষ্ট করবা না, ঠিক আছে? এটিকে আঁকিয়েছে তুমি? এটা সূর্য। সূর্য? হ্যাঁ, পছন্দ হয়নি? তাসিন এক দৃষ্টিতে হাতের তালুর পানে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবে সে চোখ গোল গোল করে বলে। সূর্য তো আকাশে থাকে, আমার হাতে কেন? তাসিনের প্রশ্নে ফের দীর্ঘশ্বাস ঝরে। সানজি শেহরিনের দিকে তাকিয়ে বলে। উত্তর দিন ভাবি যান। ইয়ে মানে তাসিন, এই সূর্যটা এমনি এমনি সূর্য, আসল সূর্যটা আকাশে আছে। ইয়ো পানি, এই সূর্যটা কখন রোদ দিবে? শেহরিনের গেরা কোলে ফেসে যাওয়ার মতো অবস্থা। আমতা আমতা স্বরে বলে। যখন শুকিয়ে যাবে তখন ঝকঝকে রোদ উঠে যাবে। কখন শুকাবে? একটু পরেই শুকিয়ে যাবে। তাসিন নিজের মতো কিছু একটা ভেবে ফট করে সূর্য আঁকা হাতের তালুটা তার পরনের জামার সাথে মুছে ফেলে। তার সেকেন্ড ঘটানো কাণ্ড দেখে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য হাঁ হয়ে যায়। শেহরিন অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে। বাবা, এটা কি করলে তুমি? কি করলি তুই এটা বেবি মানকি? ওহো, পুপুমনি হাতে সূর্য রোদ দিলে তো পুড়ে যাবে। আমি দিব না এটা, তোমরাই দাও। ফ্লোর হতে ওয়াটার পটটা তুলে নির্বিকার ভঙ্গিতে উঠে চলে যায় সে। আশেপাশে সবাই তার দিকে অবাক চাহনি মেলে তাকালেও সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মেহেদি দেওয়া হয়ে গিয়েছে তার, আর দরকার নেই।
এটা তো সত্যি সূর্যের হাতের তালুতে উঠলে যদি হাত পুড়ে যায় তখন কোথায় সে আবার হাত পাবে? বলেছিলাম না এই আজব প্রাণীকে এসবে টেনে এনো না। ভাগ্য ভালো চিলি সস হিসেবে আজকে মুখে দেয়নি। তিথিভাবি একবার দেখুক, পিঠের শিওর ভাদ্র মাসের তাল পড়বে। এটা নিশ্চিত। সবাই যে যার মতো বেবি মানকিটার ভবিষ্যৎ বাণী করে নিজ কাজে মনোযোগ দেয়। ড্রয়িং রুমের ওপর পাশে তখনও চলছে গাঢ় আলাপন। শেহরিন, তোমার মেহেদি হাতে এক জায়গায় সান্নিধ্যের নাম লিখো, তারপরে তাকে গিয়ে বলো খুঁজে বের করতে। যদি বের করতে পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে ভীষণ রাগ করবে, কেমন? তানিশা আপুর কথায় শেহরিন চোয়াল ঝুলায়। বিস্মিত নয়নে তাকাতেই সানজি মুখ টিপে হেসে বলে, ভাবি যান, আসুন আসুন, পরে অবাক হবেন। শেহরিনের 2 হাত ভর্তি মেহেদির মাঝে ইংরেজি অক্ষরে সান্নিধ্যের নাম লিখে দেওয়া হয় এক জায়গায়। তানিশা চতুর দৃষ্টিতে তাকিয়ে বলে, ভালো হয়েছে মেহেদি, এখনও শুকায়নি, মিশে গিয়েছে। যাও উপরে গিয়ে দেখিয়ে নিয়ে এসো। এখন জিজ্ঞেস করবে নাম খুঁজে বের করতে। এটা করলে কি হয় আপু? এটা করলে ভালোবাসা দ্বিগুণ হারে বাড়ে, আর যদি না পারে খুঁজে বের করতে তাহলে ভালোবাসা তরতর করে কমে যায়। রিয়েলি? তোমার ভাইয়া রাতে আসলে আমিও দেখাবো, সানজিও কালকে মোহিতকে দেখাবে। শেহরিন সানজির দিকে তাকাতেই সানজি সুন্দর করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ধীর কণ্ঠ ঠেলে বলে, যাও যাও, এক্ষুনি যাও। শেহরিন আকপিছু না ভেবে উঠে যায় আসর হতে। 2 হাতে মেহেদি আগলে পা বাড়ায় উপরতলার উদ্দেশ্যে। বিষয়টা তার কাছে অদ্ভুত লাগলেও বেশ মজার মনে হচ্ছে। কিন্তু উনি তো ঘুমাচ্ছে, ডাকবে কি করে সে? আচ্ছা, একটুখানি ডেকে খুঁজে বের করিয়ে নিয়ে আবার বলবে ঘুমাতে। 2-1 মিনিটেরই তো ব্যাপার। শীতাপ নিয়ন্ত্রিত কক্ষে কোনো মতে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে শেহরিন। প্রবেশ করা মাত্র সরাসরি চোখ যায় তার বিছানার উপর। নেতা সাহেব উবুর হয়ে শুয়ে ডান দিকে মুখ করে বেশ আরামে ঘুমাচ্ছে। এক পলক ঘড়ির কাঁটার পানে তাকে সময় পরোক্ষ করে নেয় নাজুক রমণী। 5:30 বেজে চলছে। এমনিতেও ওঠার সময় হয়ে গিয়েছে তার। বিড়াল পায়ে সন্তপনে সে তার নেতা সাহেবের মুখোমুখি এসে দাঁড়ায়। অতঃপর হাঁটু ভেঙে সে ধীরে ধীরে ডাকতে শুরু করে। 2 হতে 3 বার ডাকতেই সান্নিধ্যের ঘুম ভেঙে যায়। কপালে হালকা ভাঁজ ফুটিয়ে চোখ খুলে তাকাতেই দেখে তার অর্ধাঙ্গিনী একদম সামনাসামনি বসে। সরি জাস্ট 1 মিনিট লাগবে আমার। শেহরিন 2 হাত সান্নিধ্যের পানে বাড়িয়ে দেয়, উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আমার নামটা খুঁজে বের করুন তো এক্ষুনি। মুখের উপর এক গাদা কিছু একটা দেখতেই পুরোটা কপাল কুঁচকে আসে সান্নিধ্যের। ঘুমু ঘুমু কণ্ঠ উবরে দিয়ে বলে, এগুলো কি দিয়েছো হাতে? মেহেদি দিয়েছি, উঠুন না একটু। আপনার নাম এখানে লেখা আছে, খুঁজে বের করুন তো। কোন হাতে লিখেছো নাম? বলবো কেন, আপনি খুঁজে বের করুন। সান্নিধ্য শোয়া ছেড়ে মাথা খানিকটা উপরে তুলে পূর্ণ দৃষ্টি রাখে বাড়ানো হাতে। খানিকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে মুখরেখায় তার পরিবর্তন ঘটতে শুরু করে। কুচকানো কপালে ভাঁজ একই রেখে বলে, কিছুই তো বোঝা যায় না। মনে হচ্ছে হাতের উপর দিয়ে আমাজন ফরেস্ট চলে গিয়েছে। এর মধ্যে নাম কোথায় খুঁজে পাবো আমি? শেহরিন গাল ফুলায় সান্নিধ্যের কথায়। তীক্ষ্ণ চোখ মেলে বলে, পাচ্ছেন না খুঁজে? এত ভারী করে দিয়েছো কেন? সবই তো একই মনে হচ্ছে। এগুলো কি ধরনের ডিজাইন যে দিয়ে দিয়েছে? তার মনের মধ্যে সম্ভবত অনেক প্যাচ। বাজে কথা বলবেন না আপু, অনেক সুন্দর করে দিয়েছে। নিজে পারছেন না বের করতে, এখন তার দোষ? সান্নিধ্য শেহরিনের 2 হাতে 4 পৃষ্ঠে সূক্ষ্ম নজর রেখে খুঁজে বের করতে সক্ষম হয় না নিজের নাম। আদৌ নাম লিখেছে কি না কে জানে, কিন্তু সেটা তো আবার বলাও যাবে না। বললেই তার মহারানী রেগে লাল হয়ে যাবে। আমার মনে হয় উনি আমার নামের প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে লিখেছে। দ্যাটস ওয়াই খুঁজে পাচ্ছি না। এত নকশা আঁকার কি দরকার ছিল, তাই না বলো? 2-1টা ফুল আঁকলেই তো নামটা ইজিলি পেয়ে যেতাম। কোথায় এত নকশা আঁকা? কম মনে হচ্ছে তোমার? হাতের তালু থেকে কোনোই অবধি উঠে গিয়েছে, আর একটু হলে গলা ছুঁয়ে যেত। শেহরিন রাগান্বিত দৃষ্টিতে সান্নিধ্যের দিকে তাকিয়ে থাকে। বারে বারে তার কানে বাজতে থাকে তানিশা আপুর সেই কথা, নাম না খুঁজে পেলে ভালোবাসা তরতর করে কমে যাবে।
সান্নিধ্য শেহরিনের দৃষ্টি দেখে হতাশার নিঃশ্বাস ফেলে। এই মেয়ের যা অবস্থা, আর একটু হলেই মনে হচ্ছে অতি রাগে কেঁদে ফেলবে। সোজা হয়ে বসে সে শেহরিনকে এক হাতে টেনে তুলে নিজের সামনে বসায়। রিল্যাক্স রিল্যাক্স, কান্না করার প্রয়োজন নেই, আমি খুঁজে দেখছি। ভালোবাসা তো কমে যাচ্ছে। সান্নিধ্য হাত হতে চোখ তুলে শান্ত কণ্ঠে বলে, কি কমে যাচ্ছে? ভালোবাসা। ভালোবাসা কমে যাচ্ছে কিভাবে? তানিশা আপু বলেছে যদি আপনি আমার নাম না খুঁজে পান তাহলে আমাদের ভালোবাসা তত্তর করে কমে যাবে। এতক্ষণের আসল কারণ জানতে পেরে সান্নিধ্য ধীর গতিতে চাপা নিঃশ্বাস ছাড়ে। এই কাজিন সম্প্রদায়গুলো খুবই বিপজ্জনক, বিশেষ করে তার জন্য। নিজেদের মধ্যে সামান্য দূরত্বটুকু ঘুচিয়ে সে তার অবলা কান্তার চোখ মুখে সে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলে, তুমি ছোট মানুষ তাই বুঝতে পারোনি। এগুলো উদ্ভট কথা, ওদের স্রেফ মজা নেওয়ার জন্য বলেছে। এরকম কিছুই হয় না। কিন্তু সানজি আপু তো। আচ্ছা তুমি আগে বের করে দেখাও আমার নাম। শেহরিন ডান হাতের তালুর একদম নিচ বরাবর উঁচু করে ধরে। সান্নিধ্যের নামের প্রত্যেকটা বানান এমনভাবে পেঁচিয়ে লতা পাতার মধ্যে গিয়ে লিখেছে যে স্বাভাবিক চোখে ধরাটা একটু কষ্টসাধ্য। এটা ইচ্ছাকৃতভাবে ওরা করেছে। সানজি জানে আমি পারবো না, এজন্য তোমাকে পাঠিয়েছে প্ল্যান করে, সেই সাথে এসব উল্টাপাল্টা বুঝিয়েছে। সত্যি বলছেন? তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে এসব বিলিভ করো? কিন্তু প্রেম ভালোবাসা তো ফিলোসফি মানে বেশি। আমি ফিলোসফি একটু কমই বুঝি। ওসব বুঝতে হবে না। আর ওরা আমাকে নিয়ে তোমাকে কিছু বললে তুমি সেটা শুনবে না, ঠিক আছে? শেহরিন নির্মিষ চাহনিতে তাকিয়ে বলে, ঠিক আছে, তবুও আপনি পারেননি। এত সহজ একটা বিষয় আমার কাছে ভীষণ কঠিন লাগছে। লাইফে ফার্স্ট টাইম হাতে আঁকা অ্যামাজন ফরেস্ট দেখছি, নামটাও তো ঠিকভাবে লেখেনি। অজুহাত। সান্নিধ্য শেহরিনের মুখ বাঁকানো দেখে হেসে ফেলে। শীতল চাহনিতে অর্ধাঙ্গিনীর ক্ষীণ অভিমান মাখা মুখ দেখে সে এগিয়ে নাকের ডগায় চুমু দিয়ে বলে, ওদের গিয়ে বলবে ভালোবাসা এত উঁচুতে উঠে গিয়েছে যে আর কিছুদিন পর বিপদ সীমা পার করে ফেলবে। শেহরিন তার প্রিয় মানুষের ছোঁয়াতে সমস্ত রাগ অভিমান ধুয়ে মুছে উঠে দাঁড়ায়। ইসকে বকা সে। তানিশা আপুদের কথার অপকটে বিশ্বাস করে নিয়েছিল। এক চিলতে নরম হাসি হেসে আবারও নিচে চলে যেতেই সান্নিধ্য আশেপাশে হাতে ফোনটা খুঁজে বের করে। অতঃপর কল লাগায় সানজিকে। দু হাতে মেহেদি পরা সানজিকে ফোন কানে ধরতে সাহায্য করে যারা। সানজি সান্নিধ্যর কল করা দেখে বুঝতে পারে কেন কল করেছে এমপি সাহেব। হ্যালো। শেহরিনকে এসব কি উল্টাপাল্টা বুঝিয়েছিস? উল্টাপাল্টা মানে? কবে? কখন? কি বলছিস তুই? আমি নিচে এসে কি বুঝাবো? কি দরকার শুধু শুধু কষ্ট করার? বাচ্চা মেয়ে বলেছি এক, বুঝেছে হয়তো আরেক। জামাই সাহেবের কাছে গিয়ে আবার নালিশ করে এসেছে। গুজবে কান দিতে নেই ভাইয়া, তুই ঘুমা বরং। তোর বউকে আমরা দেখে নিচ্ছি। আমার সামনে আমার বউকে হুমকি দিস? তোর বিয়ে আর 2 সপ্তাহ পরে কনফার্ম করছি, ওয়েট। সানজি অনুযোগের সুর তুলে বলে, গুন্ডা মাস্তান মাফিয়া ডন বিলেন খ্যাত নেতা এর বউকে কি আমি হুমকি দিতে পারি? ছি, এটা ভাবলেন কি করে এমপি সাহেব? অভিনয় কম কর, আর হাতে এসব অ্যামাজনের ফরেস্ট আঁকবি না। কি আঁকবো তাহলে? সান্নিধ্য বিছানা ছেড়ে উঠে কাবাড হতে শার্ট বের করতে করতে স্থির গলায় বলে, সাহারা মরুভূমি আঁকবি, কয়েক ফুট দূরে দূরে একটা করে গাছ থাকবে শুধু। ফুলে ফুলে সেজেছে শুকনিবাজ, সেই সাথে লেগেছে বিয়ের সমারোহ। শুক্রবারের সন্ধ্যা গাঢ় হতেই আলোক রোশনাইয়ের ঝলকে পুরো হালি শহরের বুকে মাথা উঁচু বিল্ডিংটা জ্বলজ্বল করে ওঠে। সাদা সোনালি হলুদ রঙা বাতিতে চোখ ঝলসানো সৌন্দর্যের নজর কাড়ে সবার। দূর হতেই যা চোখে পড়ার মতো। শাহজাহান সাহেবের ইচ্ছেতে তার একমাত্র কন্যার আকত মোটামুটি ভালো সমাগমের মাঝে আয়োজন করা হচ্ছে। সান্নিধ্যর বেলাতে করতে না পারার আক্ষেপটা তিনি মেয়ের বেলায় এসে ঘুচিয়ে নিচ্ছেন। যদিও ইচ্ছা তার বিয়ের সময় আরো বড় করে আয়োজন করার, তবে আকত জন্য সংখ্যাটা অর্ধেক নামিয়েছে।
এসব কিছুর ভিড়ে নিরাপত্তার দিকটাও বেশ জোরদার করা হয়েছে। এই দিকটা মূলত সান্নিধ্যের সব লোকজন সামলাচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মূল ফটকের সামনে কয়েক স্তরের নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে। সরফরাজ, সব ঠিকঠাক আছে তো? জি বাবা। গেস্টদের আপ্যায়নে কোনো ত্রুটি যেন না হয়, বিষয়টা খেয়াল রেখো। চিন্তা করো না, সবাইকে সমানভাবে আপ্যায়ন করা হচ্ছে। শাহজাহান সাহেব মাথা নাড়িয়ে ভেতরে প্রবেশ করার সময় আবার দাঁড়িয়ে পড়েন। দুহাত পিছনে মুষ্টিবদ্ধ রেখে কপাল ভাঁজ করে জিজ্ঞেস করেন, সান্নিধ্য কোথায়? সান্নিধ্য বাহিরেই আছে, ওর লোকজনদের সাথে কথা বলছে হয়তো। আজকের দিনটা যেন আবার কার্যালয়ে না ছোটে। তোমার আম্মা বারবার বলে দিয়েছে, সে তো আর তার কাজ বুঝবে না, তবে ছেলেকে না পেলে চিল্লাচিল্লি শুরু করে দিবে। সারফরাজ মৃদু হেসে ঘড়িতে সময় দেখে নেয়। 7টা পার হচ্ছে। বরপক্ষ হতে জানিয়েছে তারা শীঘ্রই চলে আসবে, হয়তো এতক্ষণে রওনাও দিয়ে দিয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি ওকে বারণ করব। তুমি ভিতরে গিয়ে রেস্ট নাও, এখন একটু পরেই হয়তো ওনারা চলে আসবেন রওনা হয়েছে সম্ভবত। আচ্ছা। বাবা চলে যেতেই সারফরাজ পকেট হতে ফোন বের করে লনের ধারের কাছে এসে দাঁড়ায়। কল লাগায় সান্নিধ্যকে। এই ব্যক্তিকে ভরসা করা কঠিন। কার্যালয়ে যাওয়ার তার পক্ষে অসম্ভবের কিছু নয়। কই তুই? গেটের পাশে, রাস্তার উপরে। কি করছিস? দাঁড়িয়ে আছি। ওই পর্যন্তই সীমাবদ্ধ থাক, তার বেশি পা বাড়াস না। বাবা মাত্র তোর খোঁজ করে গিয়েছে। আজকের দিনটায় কোনো রকম ঝামেলা করবি না। তোকে তো বিশ্বাস করা কঠিন। একটু পরেই ভিতরে চলে আসবি। আসছি। সান্নিধ্য ফোন কেটে দিয়ে সামনে দাঁড়ানো ব্যক্তির সঙ্গে ফের কথা বলার উদ্যুক্ত হয়। কালো বেটে ধরনের লোকটার মুখরেখায় সামান্য উদ্গ্রীনতা ভর করলেও স্যারের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে। সে নিজেও বিষয়টা নিয়ে দ্বিধাগ্রস্ত। 10 তলা বিল্ডিং স্যার, দিনে রাতে শত শত মানুষ আসে যায়। কালকে দুপুর 1টা থেকে 2টায় আপনি কোথায় ছিলেন? আমি 4 তলাতে ছিলাম তখন। গ্রাউন্ড ফ্লোরের সিসি ক্যামেরার ফুটেজ আছে? চেক করতে হবে স্যার। ম্যানেজারের সাথে কথা বলে ফুটেজটা আমাকে পাঠানোর চেষ্টা করবেন। আর হ্যাঁ, যদি ফুটেজটা না থাকে তাহলে সত্যি কথা বলবেন, মিথ্যা বলে পেঁচাবেন না। আমি এখনই গিয়ে বিষয়টা দেখছি, আপনি চিন্তা করবেন না স্যার। আমি চিন্তা করছি না, আপনি যেতে পারেন এখন। লোকটা বিদায় নিতেই সান্নিধ্য হাতে থাকা ফোনটা বন্ধ করার জন্য প্রস্তুত হয়। আগাম কয়েক ঘন্টা সকল কল হতে বিরত থাকার চেষ্টা করবে। শান্তির আকদে সম্পূর্ণ সময়টা সে দিতে চায়, কিন্তু বাসায় প্রবেশ করা মুহূর্তেই ফোন সুইচ অফ করতে গিয়ে মস্তিষ্কে বাজে অন্য এক সুর। সমান্তরাল কপালের রেখা হয়ে উঠে বাঁকা। কিছু সময় নিজের সঙ্গে অমীমাংসিত হিসেব নিকেশ করে শান্ত মুখর ভঙ্গিতে সে ফোন পকেটে ঢুকিয়ে নেয়। কোনো এক কারণে তা আর বন্ধ করা হয়ে ওঠে না। বাসার অভ্যন্তরের ড্রয়িং রুম জুড়ে শোরগোল হয়ে আছে মুখরিত। বাচ্চা থেকে বয়স্ক সবাই একযোগে লেগেছে। সোফায় বসে আছেন সান্নিধ্যের মামা, শাহজাহান সাহেবের 2জন বন্ধু সহ বেশ কিছু আত্মীয় স্বজন। বিস্তর আলাপে তারা একে অপরে ব্যস্ত। নেতা সাহেবের বাসায় এসেছে অথচ রাজনীতি নিয়ে কথা হবে না, সেটা তো হতেই পারে না। দেশের রাজনৈতিক হালচাল, কাটছাট, বিচার বিশ্লেষণ, তারা বেশ তৎপর এই নিয়ে। আর এমপি সাহেব, এদিকে আসুন, আপনাকে প্রয়োজন। সান্নিধ্য উপরে যাওয়ার পথে ডাক শুনে পথ গতি পরিবর্তন করে। ড্রয়িং রুমে গিয়ে উপস্থিত সবার সাথে কদমদন করে নেয় ক্ষীণ হেসে। অতঃপর পায়ে পা তুলে এক হাত ছড়িয়ে দিয়ে শরীর এলিয়ে দিয়ে বসে পড়ে সোফায়। কি অবস্থা এমপি সাহেব, কেমন চলছে দিনকাল? আপনি তো বেশ জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন দেখছি। আজকাল সকালে পত্রিকায় আপনার নিউজ দেখলাম। কালকে 4টা সাইট পরিদর্শনে গিয়েছিলেন। নিজ হতে বেশ জোরেশোরভাবে তদারকি করছেন। এই তো করতে হচ্ছে। 4টা প্রকল্পের কাজ একসাথে চলমান রেখেছ, কীভাবে সামাল দিচ্ছ সান্নিধ্য? তোমাদের মধ্যে অনেক নেতারা তো 4 বছরেও একটা প্রকল্পের কাজ সমাধান করতে পারে না। একবারে বুটের আগে গিয়ে কাজ শেষ করে জনগণকে বোকা বানায়। একসাথে 4টা প্রকল্পের কাজ শুরু করা হয়নি, সময় তারিখে ভিন্নতা রয়েছে। কাজগুলো সম্পূর্ণ করা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কষ্ট হলেও আমি করছি। এখন কে কি করলো সেটা তো আমার দেখার বিষয় না, এজন্য
সরকার মন্ত্রী রয়েছে। বড় মামা আলগোসে মাথা নাড়িয়ে বলেন, তা তো কালকের খবরে ফটিকছড়ি গ্রামটা কি যেন নাম মনে পড়ছে না। ও আচ্ছা, বুঝপুর মনে পড়েছে। সেখানে তো দুর্বিষহ অবস্থা যাতায়াতের। বর্ষার মৌসুমে কিভাবে কি করতো এতদিন, আমার তো ভেবে মাথা খারাপ। বুঝছেন তাহলে, সান্নিধ্য এসে না হয় হাল ধরেছে বুঝলাম, কিন্তু এর আগের এমপিগুলো কি করেছে? এত কোটি কোটি টাকা বাজেট ফাঁস করিও জনগণের দুর্ভোগ কমাতে পারেনি, উল্টো আরো বৃদ্ধি পেয়েছে। সবই দুর্নীতির অবক্ষয়। সান্নিধ্য, তোমার উচিত ছিল এমপি পদে অভিষিক্ত হওয়ার পরপরই এই বিষয়টার উপর নজরদারি করা। একটা টেন্ডার ফাঁস করতে মোট সময়সীমা 1 থেকে 3 মাস লাগে, সেখানে গোটা একটা বছর পর। সান্নিধ্য স্থির দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে বলে, বিষয়টাতে বেশ জটিলতা ছিল। অস্থাবর জায়গায় তো চাইলেই সঙ্গে সঙ্গে কোনো প্রকল্পের কাজ শুরু করা যায় না। এর জন্য অনেক প্রসেস মেনটেন করতে হয়। এর উপরে ওখানকার মাটিতে সমস্যা ছিল। পাইলিং করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের অভিযোগ সামলে এক্সট্রাভাবে মাটি ফেলা হয়েছে। সেটা মোটামুটি স্থায়ী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এখন মুখে বললেই তো সব কাজ সঙ্গে সঙ্গে হয়ে যায় না। আপনারা বাজেট দেখেন, টেন্ডার পাস দেখেন, অথচ কাজ দেখেন না। কিন্তু ফলাফলের সময় আমাদের গোষ্ঠী উদ্ধার করে দিন অনায়াসে। শেষ কথায় উপস্থিত সবাই মুখ চাওয়াচাওয়ি করে গলার স্বর টেনে পরিষ্কার করে। বড় মামা হালকা কেশে বলেন, আরে না না, কি যে বলো। সমালোচনা একটু তো নীতি শিখতে হবে বাবা। নেতা হতে হলে আলোচনা সমালোচনা থাকবেই। সরকারের লোক তোমরা, পাওয়ারই আলাদা। সেখানে পাবলিক ফিগার হিসেবে এটা আমাদের বাক স্বাধীনতার মধ্যে পড়ে। সান্নিধ্য হালকা হাসে, শান্ত দীপ্ত চাহনিতে তাকিয়ে বলে, শুধু সমালোচনাতে কি পোষায় আঙ্কেল? মাইন না খেলে ঠিক জমে না। আমি যতদূর জেনেছি তোমার সম্পর্কে, তুমি মেবি একটু কমই মায়ের খাও। মায়ের দেওয়াতে একটু বেশি স্বয়ংক্রিয়তা বেশি, তাই না? সেরকম কিছু না। আমার বিপক্ষ দল বাক স্বাধীনতার অপব্যবহার করে ফেলে মাঝে মাঝে, তখন একটু সক্রিয় হতে হয়। অধিক স্বয়ংক্রিয় হয়ে আবার খুন খারাপের মধ্যে চেও না যেন কখনো। মায়েরটাই ঠিক আছে, তবে একটু খুন খারাপই ভালো জিনিস না। না না ভাই, আমাদের সান্নিধ্যের রাগ বেশি থাকলেও এসব খুনে টুনে মাঝে কখনো যাবে না। ওকে দ্বারা এসব হবেও না আশা করি। স্বভাবে একটু গরম, এই আর কি। বড় মামার নিঃসংকোচ বার্তায় সান্নিধ্য চোখ তুলে তাকাতেই দেখে তার হতে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সারফরাজ। ঠোঁট তার বেশ খানিকটা প্রসারিত হয়ে আছে। মুখভঙ্গি দেখে অনুমান করা যাচ্ছে মাত্র বলা কথাটা হজম করতে যদিও একটু বেগ পোহাতে হয়েছে, তবে মজা পেয়েছে। খুন খারাপই ভালো জিনিস নয়, তবে নেতা সাহেবের ঝুলিতে প্রায় 8টার কাছাকাছি হয়ে গিয়েছে। তিথি এবং শেহরিনের পরনে আজকে একই ধরনের লাল খয়েরি মিশেল জামদানি শাড়ি। মিসেস নাজনীনের দেওয়া উপহারে বাড়ির দু বউ এর সাজ পোশাক আজকে মিলে গিয়েছে। ধরতে গেলে শাশুড়ি মায়ের ইচ্ছেতেই হয়েছে, নয়তো তিথি স্ব ইচ্ছায় কখনো শেহরিনের সঙ্গে মিলিয়ে পড়তো না। তবে অন্যান্য দিনের তুলনায় তার মন মেজাজ আজ বেশ প্রফুল্ল। কিচেন হতে শুরু করে সব জায়গাতেই শেহরিনের সঙ্গে হেসে হেসে কথা বলেছে, একসঙ্গে কাজের ফাঁকে ফাঁকে গল্প করছে। অন্যদিকে শেহরিনও আজকে নিজেকে বেশ ব্যস্ত রেখেছে সাংসারিক কাজে। শাশুড়ি মায়ের দিক নির্দেশনার মতো সকল কাজে হাত লাগিয়েছে সে। মনের মধ্যে এক অন্যরকম আনন্দ ধারা বইছে তিথি ভাবির ব্যবহারে। মনে মনে তো আল্লাহর কাছে প্রার্থনা করাও সারা তার। আল্লাহকে বলেছে তিথি ভাবিকে এমনই রাখতে, আর যেন তার প্রতি রেগে না থাকে। শেহরিন হয়েছে? জি ভাবি, হয়েছে। আচ্ছা, আমি তাহলে তাসিনকে একটু রেডি করিয়ে দিয়ে আসি, তুমি এদিকটা নজরে রাখো। ধরে বেঁধে রেডি না করিয়ে দিলে এই ছেলে কিছুই করবেন না। আম্মা এক্ষুনি চলে আসবে। সমস্যা নেই ভাবি, আমি এদিকটায় আছি, আপনি যেতে পারেন। তিথি কিচেন ছেড়ে চলে যেতেই শেহরিন ছোট্ট করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ঠোঁট জুড়ে তার নির্মল হাসি প্রস্ফুটিত হয়। আজকে সবকিছু কেন জানি ভ্রমের ন্যায় লাগছে। তিথি ভাবির হুট করে আমূল পরিবর্তন তাকে বিস্মিত করে তুলছে প্রতিনিয়ত।
সানজি আর মুহিতের জন্য এতক্ষণ দু যা মিলে আলাদাভাবে প্লেট ডেকোরেশনের কাজটা সম্পূর্ণ করছে। ডান হাত জুড়ে শেহরিনের কাবাবের তেল লেগে আছে। ধুতে যাওয়া মুহূর্তেই হুট করে তার কান হতে সোনার ঝুমকোখানি খুলে ফ্লোরে পড়ে যায়। এক হাতে সামলে উঠাতে না পেরে কোনো মতে হাতখানা ধুয়ে নেয় সে। এটা এখন কিভাবে লাগাবো আমি? স্বর্ণের ভারী ঝুমকো জোড়া পরার পর থেকে অস্বস্তি শুরু হয়েছে শেহরিনের। এত ভারী ভারী গহনা পরার অভ্যাস নেই, আবার পরতেও খুব একটা ভালো লাগে না। ছোট্ট একটা দুল পড়েছিল, কিন্তু শাশুড়ি মায়ের আদেশে আবার পরিবর্তন করে ফেলে। ভয়ে মুখ ফুটে বলতে পারেনি, এসবে অভ্যস্ত নয় সে। কান লাল হয়ে এসেছে, উপায়ন্তর না পেয়ে বাম কানের দুলটাও খুলে ফেলে। ইস, শান্তি! এতক্ষণ মনে হচ্ছিল কান ছিঁড়ে পড়বে আমার। অস্বস্তি লাগছে দুল পরে? পিছন হতে শাশুড়ি মায়ের কণ্ঠস্বর পেতেই মৃদুভাবে শরীর ঝাঁকিয়ে ওঠে শেহরিনের। চোখ দুটো বড় বড় করে সে হাতের মুঠোয় চেপে ধরার চেষ্টা করে ঝুমকো জোড়া। প্রত্যুত্তর দেওয়ার আগেই মিসেস নাজনীন সামনে এসে দাঁড়িয়ে বলেন, বলনি কেন তাহলে? আম্মা, ডান কানের দুলটা খুলে পড়ে গিয়েছিল। লাগাওনি ঠিক মতো? হয়তো ঠিকঠাকভাবে লাগানো হয়েছিল না। পড়তে কষ্ট হলে জোর করার দরকার নেই, উপরে গিয়ে রেখে এসো। আর আপনি পোলাওটা প্লেটে মনে হচ্ছে কম হয়েছে। আমি এক্ষুনি রেখে আসছি। কিচেন পেরিয়ে ড্রয়িং রুম হয়ে যাওয়ার পথে শেহরিন সান্নিধ্যকে দেখে থেমে যায়। নেতা সাহেব সবার সঙ্গে আলাপ আলোচনায় বেশ মগ্ন। এক পলক নিজের হাতের ঝুমকো জোড়ার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে তড়িৎ পায়ে সে তার নেতা সাহেবের দিকে ছোটে। চলমান আলাপ আলোচনার এক ফাঁকে একটু সুযোগ পেতেই শেহরিন সান্নিধ্যের বসারত জায়গায় গিয়ে দাঁড়ায়। খানিকটা মাথা ঝুঁকে ফিসফিস করে কণ্ঠ নামিয়ে বলে, এই দুলটা একটু রাখুন আপাতত, আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি। সান্নিধ্য ঘাড় ঘুরিয়ে তাকানো মাত্র শেহরিন দুল জোড়া হাতের উপর দিয়ে দেয়। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, রাখুন আপনি, আমি আসছি। শেহরিন ঝটপট চলে যায় কিচেনে। সান্নিধ্য হাতের তালুতে স্বর্ণের ঝুমকো জোড়ার দিকে এক পলক তাকিয়ে আবার আলোচনার মাঝে ডুব দেয়। কথার ফাঁকে এক পর্যায়ে পাশ কাটিয়ে যাওয়ায় মিসেস নীলুফা এবং ছোট মামি সান্নিধ্যের হাতে দুল দেখে দাঁড়িয়ে পড়েন। কি ব্যাপার সান্নিধ্য, হাতে টাকা ঝুমকো? ঝুমকো? ইয়ারিসটা কার? ও আচ্ছা, শেহরিনের। মিসেস নীলুফা সান্নিধ্যের ছোট মামির গায়ে আলতো করে ধাক্কা দিয়ে হেসে হেসে বলেন, বাহ বাহ, দেখুন আপা, আমাদের ছেলের কি বউয়ের প্রতি ভালোবাসা, কি সুন্দর বউয়ের ঝুমকো হাতে রেখেছে, অথচ তার চাচুকে কোনো দিন আমি একটু ব্যাকেও ধরাতে পারিনি। তার মামাও একই রকম আপা, মেয়ে মানুষের জিনিস আদি ধরতে নাকি তার লজ্জা লাগে। ভাগ্নিকে দেখে একটু শেখাতে হবে। ভালো ভালো বাবা, মামা চাচাদের মতো হওনি, এই অনেক। মিসেস নীলুফা ছোট মামি হাসতে হাসতে প্রস্থান নিতেই বড় মামা পাশ হতে একটা ফাইল বাড়িয়ে দেন। এক হাতে চোখের চশমা পড়তে পড়তে বলেন, সান্নিধ্য, এই ফাইলটা একটু রেখে দাও তো। কিসের ফাইল এটা? আমাদের নতুন কনস্ট্রাকশনে নোটিশ দিয়েছে, হাতের ওটা টেবিলে রেখে দেখো। সান্নিধ্য বড় মামার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে তার শার্টের বুক পকেটের ঝুমকো জোড়া রেখে দেয়। অতপর হাত বাড়িয়ে ফাইলটা নিয়ে দেখতে থাকে। এহেন কাণ্ডে বড় মামা যত কিঞ্চিত হেসে বলেন, মেয়েলি জিনিসপত্র আবার শার্টের পকেটে রাখার কি আছে? বউ মূল্যবান, বউয়ের জিনিসপত্র মূল্যবান, আর মূল্যবান সব কিছুকেই উপরে স্থান দিতে হয়। আকদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় অবশেষে বরপক্ষের আগমনে। ঘড়ি ধরে ঠিক 8:30টার দিকে প্রবেশ ঘটে তাদের সুখনিবাসে। একে একে 3টে গাড়ি অভ্যন্তরণে এসে দাঁড়ায়। নিচ হতে শোরগোল কানে ভেসে আসতেই বধূরূপী কন্যা নড়ে চড়ে ওঠে। ভারী লেহেঙ্গা আর গহনার ভারে এক প্রকার সে নুয়ে পড়েছে। আপু, ভাইয়ারা এসে পড়েছে। জারিন, একটু পানি এনে দে। তুমি এত পানি কেন খাচ্ছ আপু? সানজি নাজুক চোখে তাকায়, শুকনো গলায় বলে, বুঝতে পারছি না, শুধু পানি পিপাসা লাগছে। ওহো আপু, তুমি বেশি নার্ভাস হয়ে পড়েছো। তানিশা আপু, শেহরিন, ওরা কোথায়? সবাই ব্যস্ত অতিথি আপ্যায়নে। তোমার শ্বশুরবাড়ির লোকদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। সবাই এসে গিয়েছে মনে তো হচ্ছে। জারিন পানি এগিয়ে দিতেই ঢকঢক করে পুরো পানি সাবার করে ফেলে সানজি। বুকের মধ্যে কেমন যেন অজানা অনুভূতির সয়লাভ করে তুলছে তাকে। স্থির হতে পারছে না সহজেই। এই হলো তোমাদের?
তিথি, তানিশা, শেহরিন একসঙ্গে প্রবেশ করে সানজির কক্ষে। এগিয়ে এসে ব্যস্ত হয়ে বলে, এই মেয়ে চলো, এখন নিচে যেতে হবে। ভাবি দেখো না, আপু ভীষণ নার্ভাস ফিল করছে। বিয়ের সময় একটু নার্ভাস ফিল করে মেয়েটা, সিরিয়াস কিছু না। এখনই যেতে হবে? রাত 9টা বেজে চলেছে, আর কত দেরি করতে চাও? না মানে কোনো মানে টানে নেই, চলো চুপচাপ। শেহরিন, তিথি দুজন সানজির দুপাশে দাঁড়ায়, আলতোভাবে হাত ধরে ধীরে ধীরে পথ যাত্রা বাড়ায় বিয়ের আসরের দিকে। শেহরিন যাওয়ার পথে কানে কানে ধীর কণ্ঠে বলে,